আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 26 ব্যাচ কী অবস্থা? তো আজকে আমরা ভাইয়া গতি মোশন চ্যাপ্টারটা নিয়ে শুরু করব। তো এর আগে আমরা ভাইয়া টপিক ম্যাপ আগে সাজাইছি, কারণ ভাইয়া তোমার নোট লাগবে। নোটে ভাইয়া বোঝার জন্য পরীক্ষার আগে ভাইয়া একদম আমাদের কি বইটই পড়ার দরকার নেই, আমাদের নোটটাই প্রয়োজন। আর সিকিউ সলভ, তো এমসিকিউ সলভ আর শর্ট কোয়েশ্চেন সলভ। তো এগুলোর জন্য ভাইয়া নোটটা একদম বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমার লেখা তুমি বুঝবা, তোমার পড়া তুমি বুঝবা। পরীক্ষার আগে নোটটাই বেস্ট, একদম তোমার সাথী, রিয়েল ফ্রেন্ড তোমার নোট। তো ভাইয়া আমি ভাইয়া বলবো আমাদের ক্লাসগুলো কীভাবে থাকবে, তো এটা একটু বলা ভালো। তো লিমিটলেস লার্নিং ক্লাসরুম এটা ভাই একটা ছোটো চ্যানেল। তো এই ছোটো চ্যানেলে অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট আসতেছে। তো তোমরা অপেক্ষা করো, আমাদের চ্যানেলটা একদম সেই লেভেলের কন্টেন্টগুলো আনতেছে। তো আমি ভাইয়া ফিজিক্সের ক্ষেত্রেই বেশিরভাগ ভিডিও আনবো। যদি দরকার পড়ে আমি কেমিস্ট্রি ভিডিও একটা দুটো আনবো। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা বলবা, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো এভাবে ভাইয়া ফ্রিতে কেউ ভিডিও দিবে না, আমি যা জানি। তো কোয়ালিটিফুল কেউ ভিডিও দিবে না, এটা তুমি আমার কাছে গিয়ে থাকতে পারো। তো ভাইয়া প্রথমে একটা কথা বলিনি, তো তোমাদের যে ক্লাস 9-এ যে বইটা ছিল ওটা ফেলাই দিছ। তো এখন ভাইয়া কী বই থাকবে? আমাদের আগের যে বইটা ছিল ক্লাস 9-10 আমরা যা পড়েছি। তো তোমাদের ভাইয়া ফিজিক্সে 60টা অধ্যায় আছে। তো গতি, প্রথম অধ্যায়তে ভৌত জগত পরিমাপ, গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি, তরঙ্গ, শব্দ, আলোর প্রতিফলন, স্থির তড়িৎ, একদম 60টা অধ্যায়, একদম কি সহজে শেষ করে ফেলতে পারবা। তো ভাইয়া আমার ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সাজানো থাকবে, মানে একটা অধ্যায়ের প্রতি 7-8টা ভিডিও থাকতে পারে। তো ওইগুলো করে ফেললে আশা করি তোমার আর কোনো ভিডিও দেখার দরকার নেই, কোনো ওয়ান শট দেখার দরকার নেই, আমার ক্লাসটা করলে এনাফ। তো ভাইয়া নোট করতে হবে। তো আমরা ভাইয়া কী পড়বো? গতি, মোশন, এটার ইংলিশ টার্মটা মোশন। হ্যাঁ ভাইয়া, আমরা টপিক ম্যাপ আকারে সাজাইছি। তো এখানে 8টা টপিক আছে: স্থিতি গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার ও ভেক্টর রাশি। ভাইয়া নোট করবো কি না? হ্যাঁ, অবশ্যই নোট করবা। তো দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ, পরন্ত বস্তুর সূত্র। তো এগুলো পড়লে এনাফ, বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে গা। ভাইয়া বিশ্বাস করো, ক্লাসগুলো স্কিপ না করে করো। তো ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবা অবশ্যই। এরকম ফ্রি ক্লাসগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করবা। তো ভাইয়া স্থিতি ও গতি, হ্যাঁ টপিক 1, এগুলো নোট করবা। হ্যাঁ, স্থিতি ও গতি, আমি যে কথাগুলো বলতেছি এগুলো যদি নোট করতে হয় আলাদা সাইড নোট আকারে লিখতে পারো। তো মুখের কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এমনি লেকচার নোট থেকে। তো ভাই আমি বলে নিই স্থিতি ও গতি কী। এই যে তুমি আমাকে এখন দেখে আসো, হ্যাঁ আমি কি তোমার সাপেক্ষে স্থির না? স্থির মানে কি? আমার অবস্থানে পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই তো। তো স্থিতি কি? তোমার সাপেক্ষে আমি কি চলতেছি না, তাইলে কি আমি স্থির না? এখন কি? এখন আমি কি? এটা আপনারা বলেন। এটা ভাইয়া আমি কি গতিশীল না? মানে আমার অবস্থানে পরিবর্তন হচ্ছে বিধায় আমি গতিশীল। হ্যাঁ, গতিশীল না, গতিশীল না। স্থির কি? আপনার সাপেক্ষে আমি স্থির, যে কোনো কিছু সাপেক্ষে আমি স্থির। তো আমি স্থির, তার মানে কি আমার অবস্থানটা কি? স্থিতি অবস্থা। আর আমি যখন গতিশীল অবস্থায় আসি, তাহলে আমার অবস্থাটা কি? গতিশীল অবস্থা। তো একদম সহজ না ভাইয়া? তো এভাবে যদি পড়তে যাও তাহলে কি বেশি বেশি আমাদেরকে কী করবা? মোটিভেটেড করবা, কমেন্ট করবা। তো আমরা মানে মোটিভেটেড হলে তোমাদের জন্য ক্লাসগুলো দিলে আমাদের আরও ইচ্ছা থাকবে, মানে আরও কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার ইচ্ছা থাকবে। তো স্থিতি গতি, বুঝছো? বস্তুর অবস্থানের সাপেক্ষে যদি কোনো একটা বিন্দুর সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, এটা ঠিক আছে। কোনো বিন্দুর সাপেক্ষে বস্তুর আমার অবস্থানে পরিবর্তন হইলে আমার অবস্থানটা গতিশীল। আর কোনটা বিন্দুর সাপেক্ষে আমার অবস্থানটা যদি স্থির থাকে, তাহলে আমার অবস্থাটা কি? স্থিতি অবস্থা। তো হ্যাঁ, স্থিতি আর গতি আমাদের কি ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার। সো একটা টার্ম বলেনি, সেটা প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, এটা বোঝার জন্য আমার আগে বুঝতে হবে ভাইয়া, হ্যাঁ যা বুঝতে হবে আমি বলতেছি। তোমার বাড়িতে আমি গিয়ে বললাম তোমাকে ভাইয়া তোমার স্কুলটা কোথায়? এখন তুমি বলো আমার স্কুলটা ভাইয়া কোতোয়ালি। হ্যাঁ, কোতোয়ালি মানে মুসলিম হাই স্কুল মনে করো। তো মুসলিম হাই স্কুল কোতোয়ালি ওইখানে আছে। সো এখন আমি তোমাকে বললাম ভাইয়া কোতোয়ালিটা কোন দিকে?
এখন তুমি বললা হচ্ছে ভাইয়া আমার বাসার গেটের দক্ষিণ দিকে আমার স্কুল অবস্থিত। এবার হচ্ছে হ্যাঁ দেখো, তোমার বাসার গেট ওই তোমার স্কুলটা কোন দক্ষিণ দিকে বসো, তোমার ঠিকানাটা বসো কোতোয়ালি। এই যে এত টার্ম ইউজ করতেছি, এখানে দেখো একটা বেশি ফোকাস করো, সেটা হচ্ছে তোমার বাসার গেটের সাপেক্ষে। এই যে সাপেক্ষে, ওইটাকে কেন্দ্র করে আমি তোমার স্কুলের অবস্থানটা জানছি। তার মানে তোমার বাসার গেট হচ্ছে ভাইয়া প্রসঙ্গ বিন্দু। যেমন মনে করো বিন্দু, ওইটা তো আসলে বিন্দু না, মানে বলতেছি প্রসঙ্গ বিন্দু। ওইটার সাপেক্ষে আমি তোমার স্কুলটা অবস্থান জানতে পেরেছি। ওটা হচ্ছে ভাইয়া প্রসঙ্গ বিন্দু, সরি, ওটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তো প্রসঙ্গ কাঠামো হচ্ছে বাস্তবতা কাঠামো আছে না, মানে কাঠামোটা হচ্ছে এরকম, সরি, মানে তুমি তোমার দেওয়াল আছে না, বাসার দেওয়াল আছে না, বাসার দেওয়ালের একদম চিপাইটা দেখো, যেটাকে পিলার আছে ওই পিলারে দেখো একটা একটা এদিক দিয়ে গেছে, একটা এদিক দিয়ে গেছে, আর একটা উপরের দিকে গেছে না ভাইয়া? এই দেখো, এটা একটা কাঠামো, এটা হচ্ছে ত্রিমাত্রিক। হ্যাঁ, ত্রিমাত্রিক, তিনটা মাত্রতে তাই ত্রিমাত্রিক। দ্বিমাত্রিক হলে 2 ডাইমেনশনাল হচ্ছে 2টা মাত্রা, 3 ডাইমেনশনাল মানে ত্রিমাত্রিক, মানে 3টা ডাইমেনশন আছে। তো বাস্তবে সবগুলো কি ত্রিমাত্রিক। বোঝার জন্য দেখো, ডাস্টারের উপরের দিকে একটা আছে, উচ্চতা আছে, এদিক দিয়ে দৈর্ঘ্য ধরো, এদিক দিয়ে প্রস্থ ধরো, এখানে কয় মাত্রা? 3টা মাত্রা, ত্রিমাত্রিক। এটা হচ্ছে কি ত্রিমাত্রিক বস্তু। এবার দেখো, কোনো বস্তুর গতির বর্ণনার জন্য মনে করো তুমি এই জায়গায় তুমি আসো ভাইয়া, তুমি কি করতেছো? দৌড়াচ্ছ, সরি, তুমি হচ্ছে ভাইয়া দৌড়াচ্ছ। হ্যাঁ, তুমি দৌড়াচ্ছ, হ্যাঁ, তুমি যে দৌড়াচ্ছ, তোমার একটা গতি আছে না, ওই গতির বর্ণনার জন্য ভাইয়া ত্রিমাত্রিক স্থান, একটা ত্রিমাত্রিক স্থান। হ্যাঁ, এদিক দিয়ে উচ্চতা, এদিক দিয়ে দৈর্ঘ্য, এদিক দিয়ে প্রস্থ ধরো। হ্যাঁ, তো এটা হচ্ছে 2 ডাইমেনশনাল বস্তু, তাই এটাতে আমরা হচ্ছে কি ত্রিমাত্রিক বুঝবো না। তো এটার ক্ষেত্রে কিন্তু বোঝা যায়, দেখেন উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ। হ্যাঁ, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ। ভাইয়া এবার দেখো, তোমার গতির বর্ণনার জন্য আমরা একটা মাত্রা নিয়েছি, 3টা মাত্রা বা ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল একটা কাঠামো নিয়েছি, যে কাঠামো সাপেক্ষে আমি তোমার গতি মাপবো। হ্যাঁ, কোনো বস্তুর গতির বর্ণনার জন্য ত্রিমাত্রিক স্থানে সুনির্দিষ্ট স্থানাঙ্ক মানে কি জানো? মানে তুমি তোমরা গ্রাফ পড়ছো কিনা জানি না, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ভাইয়া ওয়াই অক্ষ। হ্যাঁ, তো এক্স অক্ষ মনে করো তুমি এতটুকু পথ গেছো, তুমি এখান থেকে এতটুকু পথ গেছো। এখন তোমার এই পথটা দেখো, তুমি এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছো, আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছো, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছো। এই যে তুমি গেছো না, তুমি এদিক দিয়েও কতটুকু গেছো, এদিক দিয়ে কতটুকু গেছো, এটা পরিমাপ করার জন্য একটা কাঠামো বিবেচনা করা হয়, স্থানাঙ্ক বিবেচনা করা হয়। হ্যাঁ, তো এটার জন্য হচ্ছে ভাই ত্রিমাত্রিক কাঠামো আমরা বিবেচনা করতেছি। তো বিষয় কি কমপ্লেক্স হয়ে যাচ্ছে কিনা দেখো, আমি একদম সহজভাবে বলি। এই আমি আসি না, আমি যখন দৌড়াচ্ছি, আমাকে আমার গতি মাপার জন্য একটা নির্দিষ্ট একটা পয়েন্ট বিবেচনা করতে হবে। যেমন তোমার স্কুলকে পরিমাপ করার জন্য আমার হচ্ছে ভাইয়া তোমার বাসার গেটকে মূল একটা কেন্দ্র, মূল বিন্দু হিসেবে চিহ্নিত করে আমি তোমার স্কুলটা জানছি। ঠিক এভাবে তোমার গতি মাপার জন্য আমার একটা কাঠামো দরকার। ওই কাঠামোতে ভাইয়া আমার স্থানাঙ্ক বিবেচনা করে যার সাপেক্ষে যে কোনো বস্তুর গতি বর্ণনা করতে পারবো। কাঠামো সাপেক্ষে আমি তোমার কি বাসার গেট যেভাবে মাপছি, তোর স্কুল যেভাবে বুঝছি, তোমার স্কুল কোন জায়গায়, তো ওটা বুঝতে পারছি। ঠিক সেমভাবে যে কোনো বস্তুর গতি মাপার জন্য তুমি একটা কাঠামো, সেটা হচ্ছে ভাইয়া ত্রিমাত্রিক কাঠামো, সুনির্দিষ্ট স্থানাঙ্ক বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে বস্তুটির গতি বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়। বুঝছো? প্রসঙ্গ কাঠামো কি? এটা একটা কাঠামো যার সাপেক্ষে ভাইয়া কোনো বস্তুর গতি মাপবো এবং বস্তুর গতি কীভাবে মাপবো? যে কোনো মূলবিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর গতি বর্ণনার জন্য ত্রিমাত্রিক স্থানে সুনির্দিষ্ট স্থানাঙ্ক বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে বস্তুর গতি বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। যে কাঠামো সাপেক্ষে কোনো বস্তুর গতি মাপা হয়। কি ভাই আবার বলি, কোনো বস্তুর গতি বর্ণনার জন্য আমরা কোনো একটা বস্তুর গতি বর্ণনা করার জন্য ত্রিমাত্রিক স্থানে বলছি না ভাইয়া, দেখো উলম্ব বা উচ্চতা,
প্রস্থ দৈর্ঘ্য। তো তুমি তোমার বাসার দেওয়ালটা দেখো, উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ আছে তো, দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক মূলবিন্দু ধরে নিয়ে আমরা কোন একটা বস্তু, মনে করো সামনে একটা বস্তু যাচ্ছে, ওইটার আমরা গতি মাপবো। তো একটা কাঠামো ধরে নিয়ে আমরা ওই বস্তুটার কি গতি পরিমাপ করব। বুঝছো? একদম ক্লিয়ার না বস? সো প্রসঙ্গ কাঠামো বুঝছো, লিখে নাও, হ্যাঁ পজ করে লিখে নাও। তো তোমরা আশা করি লিখে নিছো। সো সবগুলো লিখে নিবা, যা নোট করাবো সব লিখে নিবা। তো বুঝছো কি না আশা করি, তো কমেন্টে জানাবা। তো এখন হচ্ছে আমরা হ্যাঁ গতি আর স্থিতি, হ্যাঁ কাকে বলে ডেফিনেশনটা লিখবো। তো এটা আশা করি লিখছো, তো আমি মুছে দিচ্ছি। তো এটা লিখো, হ্যাঁ আমরা এখন গতি আর স্থিতি এর ডেফিনেশন বা কি সংজ্ঞা লিখবো। হ্যাঁ মনে করে এখন হচ্ছে আমরা লিখবো হচ্ছে ভাইয়া গতি। গতি কাকে বলে, তোমাকে দিল গতি কাকে বলে। হ্যাঁ তুমি লিখবে কি ভাইয়া, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামোর ভাইয়া প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর হ্যাঁ অবস্থানের পরিবর্তন হলে তাকে গতি বলে। স্থিতি কি ভাইয়া, স্থিতি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তো গতি কাকে বলে, গতি হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে গতি বলে। যে কোনো একটা কাঠামো ধরে নিবা, ওই কাঠামোর সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের চেঞ্জ হলে তাহলে কি হবে, সেটা হচ্ছে গতি। আর যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে, মনে করো এই কাঠামোটা যে তুমি দাঁড়ায় আসো মানে কি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তুমি স্থির। এবার দেখো তুমি দৌড় মারতেছো, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তুমি দৌড়াচ্ছ, তার মানে কি তুমি গতিশীল। বুঝছো কি না? তো আমরা পরবর্তীতে যাই। ডেফিনেশনগুলো লিখছো কি না? না লিখলে সরি, আগে একটু গিয়া করো, পিছনে যাও, হয়তো লিখতে পারো না স্পিডের কারণে। সো দুঃখিত, সময় দিতে পারিনি। পিছনে গিয়ে লিখে ফেলো, হ্যাঁ পিছনে গিয়ে একটু লিখে ফেলো। তো বুঝছো কিনা তোমরা? প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে যদি বস্তুর অবস্থানে পরিবর্তন হয়, এই যে দেখো আমি আবার বলি, না বুঝলে আবার বলি, 2-3 বার করে বলবো, কারণ হচ্ছে ভাই তোমরা একদম ফার্স্ট এই অধ্যায়গুলো কখনো করোনি। তো ভাইয়া এটা তুমি ভাইয়া একদম সুন্দর করে বোঝো, এটা তুমি এখন তুমি এটা প্রসঙ্গ কাঠামো না, হ্যাঁ প্রসঙ্গ কাঠামো না, আমরা কাকে বলে উপস্থিত। তো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, এটা সাপেক্ষে মানে বুঝো, মানে এটার মানে এটার ধারা, এরকম করে বুঝো নাও, হ্যাঁ এরকম করে বুঝে নাও। কোনো একটা কিছু সাপেক্ষে, অন্যের সাথে অন্যের তুলনা করে না, ওর সাপেক্ষে ও ভালো, রহিমের সাপেক্ষে করিম ভালো, মানে বোঝানোর জন্য কে ভালো ওটা ওর সাপেক্ষে বোঝাচ্ছি। বুঝছো? এটা হচ্ছে আসলে সাপেক্ষ। এর সাপেক্ষে আমি এর অবস্থান চেঞ্জ হচ্ছে কি না, যদি চেঞ্জ হয় তাহলে সেটা গতিশীল বা গতি, আর যদি চেঞ্জ না হয় সে দাঁড়ায় থাকে তাহলে ভাইয়া কি, সে স্থিতি, তার অবস্থাটা কি স্থিতি। তো বুঝছো কি না? তো আমাদের স্থিতি বা গতি শেষ, কনসেপ্ট একটা শেষ, দেখছো টপিক ম্যাপ শেষ, টপিক 1 শেষ। তার মাত্র আছে কয়টা, 7টা, 8টার মধ্যে একটা শেষ। তো প্রসঙ্গ কাঠামো বুঝছো। তো এবার হচ্ছে আমরা 2 নম্বরে যাব, বিভিন্ন প্রকার গতি বুঝছো কি না?
তো এবার হচ্ছে আমরা বিভিন্ন প্রকার গতি, অনেক রকমের গতি আছে, তো আমরা আজকে সেগুলা দেখব। তো ভাইয়া হচ্ছে আমরা এখন বিভিন্ন গতি দেখব। সো গতিগুলো কী কী দেখো, একটা হচ্ছে ভাইয়া বিভিন্ন প্রকার গতি বলতে কি মানে অনেক রকমের গতি আছে না, যেমন দেখো পাখার গতি দেখো, উপরে পাখাটা দেখো, তোমার মাথার উপরে পাখাটা দেখো, ওটার ঘূর্ণন গতি, ঘুরে না ওটা। তো কোনো একটা গাড়ি চলতেছে সরল রেখায়, সরল পথে, তুমি একটা বস্তুকে ছেড়ে দিলা, দেখো এরকম মনে করো এই যে পিণ্ডটা, এই পিণ্ডটাকে আমি ছেড়ে দিলাম, পিণ্ডটা দেখো সরল পথে কিন্তু যাচ্ছে। তো ভাইয়া সরল রৈখিক গতি কি ভাইয়া? সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি, দেখো ব্যাপারটা, সরল রৈখিক গতি। কোনো কিছু যদি সরল রেখা, সরল দিয়ে সরল রেখা, রৈখিক মানে রেখা, ওই সরল রেখা বড় চলতে থাকে, মানে একদম সরল রেখা মানে কি জানো, এটা একদম সোজা সরল, একদম সোজা একদম সরল। এই সরল কোনো কিছু যদি সরল রেখা যায় তাহলে তার গতিকে বলা হয় সরল রৈখিক গতি। চলন গতি কাকে বলে? চলন গতি কাকে বলে? সরল রৈখিক গতি মনে করো যে কোনো একটা কার গেছে, পিণ্ডটা উপর থেকে পড়তেছে সরল পথে, তো এগুলো কি সরল রৈখিক গতি। চলন গতিকে ভাইয়া কোনো কিছু যদি এমনভাবে চলে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে। মনে করো এই বস্তুটা দেখো, চলন গতি, যে কোনো বস্তুর চললে ওটা হচ্ছে চলন গতি। চললে দেখো ও চলতেছে না, ও এরকমও যেতে পারে বা এরকম দিক পরিবর্তন হচ্ছে না, কিন্তু একই দিকে যাচ্ছে, ওকে এরকম উল্টে যাচ্ছে নাকি না। চলন গতি ক্ষেত্রে মনে করো প্লেন আছে না ভাই, আমি লিখে দিই, হ্যাঁ প্লেন দেখো, আচ্ছা আমি লিখে দিই, মনে করো এটা একটা প্লেন, সরিটা তোমরা হাসবা, কার আগে বেঁধে দিয়েছি আবার, প্লেন, সরিটা প্লেন এরকম হয়, তো আমি এক্স্যাক্টলি আঁকতে পারতেছি না, তো এটা ভেবে না এটা হচ্ছে প্লেন। তো এই প্লেনটা যাচ্ছে এটা সরলরৈখিক, এটা হচ্ছে কি সরলরৈখিক গতি বলতে পারো যদি সে সরলভাবে চলে। তো চলন গতি এগুলো সেমই, হ্যাঁ সরলরৈখিক গতি। দেখো প্লেনটা এইভাবে যেতে পারে, দেখো কীভাবে যেতে পারে, দেখো প্লেনটা তোমার এরকম করেও যেতে পারে, হ্যাঁ মানে এটা তোমাকে বুঝছো নি না, সরল রৈখিক গতিতে বুঝছো। আর চলন গতি মানে কি, বস্তু কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে তার সকল কণা একই দিকে একই সময় যেতে থাকে, মানে তার দিক কিন্তু সেম হবে আর সময় একই সময় যাবে, হ্যাঁ একই সময় যাবে। তো এটা হচ্ছে ভাইয়া কি ভাইয়া? চলন গতি। কোনো কিছু যদি এমনভাবে চলে যেন বস্তুর সকল কণা একই দিকে একই সময় যেতে থাকে তাহলে তাকে চলন গতি বলে। সরলরৈখিক গতি কি ভাইয়া? সরল রেখা, মনে রাখবা, কোনো কিছু যদি সরল রেখা যায় তাহলে তার গতিকে বলা হয় সরল রৈখিক গতি। সো এটা হচ্ছে ভাইয়া, এখন হচ্ছে ভাইয়া ঘূর্ণন গতি আর কি ভাইয়া? পর্যাবৃত্ত গতি। ঘূর্ণন গতি এটা মনে করো আমি তোমাকে আগে উদাহরণ হিসেবে দেখাই, তাহলে তুমি ক লিখতে পারবা, কটা এমনি লিখতে পারবা। এটা তো কতে আসে না, তো কতে আসে সৃজনশীল প্রশ্নের কতে আসে, এটা 1 নাম্বার কোয়েশ্চেন। মনে করেন এটা একটা বৃত্ত, এই বৃত্তের একটা কেন্দ্র আছে, তো এই বিন্দুর এই কেন্দ্র থেকে একটা রশ্মি একটা বস্তু আছে, হ্যাঁ একটা বস্তু আছে, দেখো ভাইয়া এই বস্তুটা ঘুরতেছে, এই পথটা অতিক্রম করতেছে, হ্যাঁ দেখো দেখো এই বস্তুটা যখন ঘুরতেছে, মনে করো তুমি রশ্মি নিয়ে একটা বস্তু ঘোরাচ্ছ, ওই বস্তুটা হ্যাঁ এই জায়গায় আসলে দেখো এটা একটা বৃত্ত না, এই বৃত্তর থেকে এই দূরত্ব কত? ব্যাসার্ধ না, দেখো এখানে আর, এখানেও আর না, যদি বস্তুটা এখানে থাকে তাহলে এটাও আর না দূরত্ব। দেখো কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব, একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব মানে কি সমান দূরত্বে যদি ঘুরতে থাকে তাহলে ওটাকে বলা হয় ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি বুঝছো? দেখো কোনো কিছু যদি মনে করো কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে একই সময়ে একই দিকে ঘূর্ণয়মান এবং সমদূরত্বে ঘূর্ণয়মান, সেটা হচ্ছে মানে কি সমান দূরত্বেই সে ঘুরতেছে, সে যে ঘুরতেছে তার দূরত্ব হচ্ছে আর, তো ওই আরটা ফিক্সড, তো ওটা হচ্ছে ঘূর্ণন গতি। তুমি কোনো একটা বস্তু ঘুরাও, আমার এখানে কোনো বস্তু নেই তাহলে ঘুরালে সে এইখানে যে পথটা অতিক্রম করতেছে এই জায়গা আসলে ঠিক সেই পথটা অতিক্রম করতেছে, এই জায়গা আসলে সে সেম
পদ না, দূরত্ব আছে বিন্দু থেকে এখানে বৃত্তের উপরে সে যে জায়গায় আছে ওই দূরত্বটা হচ্ছে সেম, বুঝছো? গুণন গতি। দেখো কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দু সমদূরত্বে ঘুরতে থাকে, সমদূরত্ব মানে কি সমান দূরত্বে ঘুরতে থাকে, তাহলে সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। তো অনেকে বলবে ভাইয়া আপনি এগুলো এরকম করে যেন পড়াচ্ছেন, অনেকে তো পড়াই না, ম্যাক্সিমাম টিচার এগুলো পড়ায় না। দ্যাটস ওয়াই ছেলেরা হচ্ছে কি ম্যাথ করতে পারে ঠিক ক খ লিখতে পারে না। এই স্যারগুলোর দোষ তোমাদের কারণ, তোমরা স্যারদের দোষের কারণে তোমরা কি পরীক্ষা লিখতে পারো না। তো বুঝছো তো কেন আমি এগুলো পড়াচ্ছি? এগুলো কিন্তু সবাই মানে কি স্কিপ করে চলে যায়, ম্যাথে চলে যায়। 80 মতন তোমাদেরকে কী পড়াবে? গতি এসেই ম্যাথ করানো শুরু। ওরস তো কোনো বেসিক ক্লিয়ার করাই দিবে না, আবার বলবে স্টুডেন্টদের বেসিক ক্লিয়ার নেই। বেসিক ক্লিয়ার কীভাবে থাকবে যদি স্যাররা ভালোভাবে না পড়ায়? এটা স্যারদেরই দোষ আসলে। তো এখন হচ্ছে ভাইয়া পর্যাবৃত্ত গতি হচ্ছে ভাইয়া কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে, নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট বিন্দু অতিক্রম করতে বলতে কোনো একটা গতিশীল বস্তু, মনে করো তোমার হৃৎপিণ্ড আছে না, এটা একবার এরকম হচ্ছে, একবার এরকম হচ্ছে, একবার এরকম হচ্ছে, একবার এরকম হচ্ছে, জানো তো? তো ওইটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। নির্দিষ্ট সময় পর সে আবার ওই জায়গায় যাচ্ছে, আবার সেম সময় সে এখানে আসতেছে, আবার সেম সময় এখানে যাচ্ছে, আবার আসতেছে, বড় হচ্ছে ছোট হচ্ছে, বড় হচ্ছে ছোট হচ্ছে, বুঝছো? পর্যাবৃত্ত গতি। দেখো কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে, বারবার ওই বিন্দুটাকে সে অতিক্রম করবে, তাহলে সে পর্যাবৃত্ত গতি, বুঝছো? দেখো কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে, তাহলে সে পর্যাবৃত্ত গতি। তো আরেকটা কথা বলে নিই, ঘূর্ণন গতিও কিন্তু একটা পর্যাবৃত্ত গতি। ঘূর্ণন গতিও পর্যাবৃত্ত গতি, কারণ সে মনে করো আমি এটা মুছে দিই, এটা মুছে দিই, তো এই জায়গায় আসো, এটা বৃত্ত, তো বৃত্ত আমি এক্স্যাক্টলি আঁকতে পারি নাই। দেখো এই বিন্দুতে, এই বিন্দু, সে এখান থেকে ঘুরে এসে আবার সেম বিন্দুতে আসতেছে। দেখো এখান থেকে সে ঘুরে এসে আবার এই জায়গায় আসতে যে সময়টা লাগবে, আবার এখান থেকে এই জায়গায় আসে আবার এই জায়গায় আসতে সেম সময় লাগবে। তাই এটাও একটা পর্যাবৃত্ত গতি, একই সময়ে একই দিকে, বুঝছো? কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে ঘুরতে থাকে, তাহলে সেটা ঘূর্ণন গতি। আবার ঘূর্ণন গতি একটি পর্যাবৃত্ত গতি। MCQ লিখে দিই, ঘূর্ণন গতি একটি বিশেষ পর্যাবৃত্ত গতি। তো আজকে হচ্ছে আমরা স্থিতিজ গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার ও ভেক্টর রাশি, এই 3টা টপিক আজকে ক্লিয়ার করে দিব এই ভিডিওতে। সো বুঝছো কি না? ঘূর্ণন গতি একটি বিশেষ পর্যাবৃত্ত গতি। তো মুছে দিই। তো আরেকটা হচ্ছে ভাইয়া তোমার হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতি। তো এটা হচ্ছে ভাইয়া সরল স্পন্দন গতি, এটাকে অনেকে বলে কি ভাইয়া? সরল স্পন্দন গতি। তো এটার ইংলিশ টার্ম যদি জানতে চাও, সেটা হচ্ছে ভাইয়া সিম্পল। ভাইয়া সরল মানে কি ভাইয়া? সিম্পল না? সিম্পল। স্পন্দন মানে হারমোনিক। গতি মানে কি ভাইয়া? মোশন না? মোশন। তো সিম্পল হারমোনিক মোশন, এটা লিখে ফেলতে পারো। তো এটা হচ্ছে ভাইয়া এখানে আলাদা করে ব্র্যাকেট দিয়ে লিখে ফেলিও, এই জায়গায় লিখে ফেলিও। তো আমি তো জায়গায় শর্ট, এই কারণে হচ্ছে লিখে নিই। তো এটা লিখছো, এটা আমি আচ্ছা থাকুক এটা। তো এটার ডেফিনেশনটা কি দেখি, আবার লিখে দিই। সো ভাইয়া এখন হচ্ছে ভাই আমরা সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন কাকে বলে দেখব। তো সিম্পল হারমোনিক মোশনটা হচ্ছে ভাইয়া, আমি আবার উদাহরণ দিই। মনে করো এটা হচ্ছে ভাইয়া একটা দোলনা, দোলনা, এটা সিটটা। এই দোলনাটা ভাইয়া একবার এদিক দিয়ে যাবে, আরেকবার আবার এদিক দিয়ে যাবে না ভাইয়া,
একবার এদিক দিয়ে আরেকবার এদিক দিয়ে, একবার এদিক দিয়ে আরেকবার এদিক দিয়ে, একবার এদিক দিয়ে আরেকবার এদিক দিয়ে, একবার এদিক দিয়ে আরেকবার এদিক দিয়ে। সো সরল স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি সম্পন্ন। পর্যাবৃত্ত বলতে সেটা নির্দিষ্ট বিন্দু বরাবর যাচ্ছে, তো নির্দিষ্ট বিন্দু বরাবর যাচ্ছে, তাই হচ্ছে ভাইয়া পর্যাবৃত্ত গতি সম্পন্ন। কোনো এটা সরল স্পন্দন গতি হচ্ছে ভাইয়া পর্যাবৃত্ত গতি, কিন্তু পর্যাবৃত্ত গতি কিন্তু কি সরল স্পন্দন গতি না। তো কারণ হচ্ছে এটার দিক কিন্তু চেঞ্জ হচ্ছে, একবার এই দিক দিয়ে যাচ্ছে, একবার এই দিক দিয়ে যাচ্ছে, একবার এদিক দিয়ে যাচ্ছে, একবার এদিক দিয়ে যাচ্ছে, বুঝছো? তো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময়, মানে এটা একদা এদিক দিয়ে গিয়েছিল, বাকি অর্ধেক সময় সে আবার এদিক দিয়ে যাবে, পূর্ব দিক মানে আগে দিক দিয়ে ছিল, তো পূর্ব দিকের বিপরীত দিকে যাবে, একবার এদিক দিয়ে যাবে, আরেকবার এদিক দিয়ে যাবে। দেখছো পর্যাবৃত্ত গতি সম্পন্ন দোলনার ক্ষেত্রে তো বুঝছো, একবার এদিক দিয়ে যাবে, আরেকবার এদিক দিয়ে যাবে, একবার এদিক দিয়ে যাবে। তো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় এদিক দিয়ে, আবার বাকি অর্ধেক সময় এদিক দিয়ে, পর্যায়কালের অর্ধেক সময় এদিক দিয়ে, বাকি অর্ধেক সময় এদিক দিয়ে, পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে থাকে এবং বাকি অর্ধেক সময় যদি পূর্ব বিপরীত দিকে চলে, তাহলে তার গতিকে স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি বলে, বা সিম্পল হারমোনিক মোশন। তো হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার গতি শেষ, তো আমাদের টপিক 2 শেষ। তো এইভাবে হচ্ছে ভাই স্যাররা বোঝাবে না, হ্যাঁ তুমি দেখো গা, বোঝায় কিনা দেখো গা, তাহলে বলি আমাকে। টপিক 2 শেষ, খতম। এবার হচ্ছে আমরা স্কেলার আর ভেক্টর জানবো। হ্যাঁ, স্কেলার আর ভেক্টর। তো এর আগে আমাদের কি জানা দরকার? আমাদের রাশি সম্পর্কে ধারণা থাকা দরকার। ভাইয়া রাশি কি? রাশি হচ্ছে এই যে ভৌত জগৎ আছে না আমাদের পৃথিবী, এই যে পৃথিবীটা এক্সিস্ট করতেছে, এই পৃথিবীতে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায়। মনে করো এই কলমটা আছে, মার্কারটা আছে, এই মার্কারটার দৈর্ঘ্য কতটুকু এটা পরিমাপ করা যাচ্ছে, তাহলে এটা কি ভাই একটা রাশি। তো এই যে একটা রাশি, ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাই হচ্ছে রাশি। এই রাশিকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। তো লিখে দিই, হ্যাঁ রাশি কাকে বলে? আগে রাশি তো আমাদের এখন কি 2ও শেষ, এবার হচ্ছে স্কেলার ভেক্টর। তো স্কেলার রাশি কাকে বলে ভাইয়া? ভৌত জগতে ভাইয়া কি, ভৌত জগতে যা কিছু, আর কি রসুকার, তো যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে, রাশি। বুঝছো? তো এবার হচ্ছে ভাইয়া রাশি। হ্যাঁ, রাশি হচ্ছে ভাইয়া কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভাইয়া ভেক্টর। স্কেলার আর ভেক্টর। স্কেলার রাশি হচ্ছে ভাইয়া এ দেখো এই মার্কারটা জাস্ট দৈর্ঘ্য মান, এটা মান কত মনে করো? কয়েক সেন্টিমিটার আর কি, 5 সেন্টিমিটার মনে করো। হ্যাঁ মনে করো, আমি জানি না, 5 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটার, এ দেখো এই রাশিটার মাপার জন্য আমার শুধু মানটাই যথেষ্ট, এর কি কোনো দিক লাগবে? এই দিকে এর 5 সেন্টিমিটার না ভাইয়া। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে ভাইয়া, মনে করো এটা একটা জঙ্গল, এই জঙ্গল, হ্যাঁ এই জঙ্গল, এখানে অনেক কালো, অন্ধকারচ্ছন্ন একটা এলাকা। তো এদিক দিয়ে তুমি দাঁড়িয়ে আসো, হ্যাঁ এদিক দিয়ে হচ্ছে একটা ভাইয়া বাস আছে, আমি দিক দিয়ে দাঁড়িয়ে আসি, এখন আমি তোমাকে তোকাচ্ছি, এখন আমি বলবো ভাইয়া তুমি কোথায়? এখন তুমি আমাকে কলে বলতেছ হচ্ছে ভাইয়া আমি হচ্ছে বাসের পাশে। এবার দেখো বাস থেকে মনে করো তুমি, বাসটা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ বাসটা মনে করো দেখা যাচ্ছে, তো বাসটার থেকে মনে করো তুমি 5 সেন্টিমিটার দূরে। এবার দেখো 5 সেন্টিমিটার কোন দিকে ভাইয়া? 5 সেন্টিমিটার তো ভাইয়া এদিক দিয়ে হতে পারে, 5 সেন্টিমিটার তো ভাইয়া এদিক দিয়ে হতে পারে, 5 সেন্টিমিটার 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 এদিক দিয়ে হতে পারে। তার মানে দিকটা কিন্তু যথেষ্ট লাগবে। তো দিকটা মনে করো উত্তর দিকে,
5 সেন্টিমিটার উত্তর দিকে। এবার আমি গিয়ে 5 সেন্টিমিটার উত্তর দিকে গিয়ে টস দিয়ে দেখব তুমি কোথায় আছো, তোমাকে পেয়ে যাব। দেখছো, এটা হচ্ছে ভেক্টর রাশি। এই যে আমাদের কি লেগেছে, দূরত্ব লেগেছে, দূরত্বটা কি ভাই একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি ভাইয়া, ভেক্টর রাশি মান প্লাস দিক। হ্যাঁ, ভেক্টর রাশি কি ভাইয়া, মান লাগবে প্লাস দিক লাগবে। আর জাস্ট এটা হচ্ছে মান লাগবে, এটা কোনো দিকের প্রয়োজন হয়। এই কলমটার 5 সেন্টিমিটার, কোন দিকে 5 সেন্টিমিটার দরকার আছে আমার, তাহলে এটা ভাইয়া স্কেলার রাশি। তো মান প্লাস দিক, এটাকে বলা হয় সদিক রাশি। সদিক রাশি এটার অপনাম, ভেক্টর রাশির অপনাম সদিক, আর স্কেলার রাশির অপনাম হচ্ছে অধিক রাশি। অধিক রাশি মানে কি, নাই দিক। মানে যেখানে থাকবে জানা মানে কি, জানা আছে। অজানা মানে কি, জানা নেই। দিয়ে কিন্তু নেগেটিভ ওয়ার্ডটা ইউজ করে। তো অধিক মানে হচ্ছে দিক লাগবে না, অধিক রাশি দিক নেই। আর সদিক মানে দিক আছে। হ্যাঁ, দিক আছে, দিক সহ, মানে দিক সহ আছে। তো সদিক রাশি বলা হয় ভেক্টরকে, আর স্কেলার রাশি বলা হয় যার মান আছে এবং যার দিক প্রয়োজন নেই। তো স্কেলার রাশি কাকে বলে লিখতে পারবা। আচ্ছা, এগুলো তোমরা লিখবা। আর আমাদের একটা লিমিটলেস লার্নিং ক্লাসরুম নামে একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজও আছে। তো তোমরা ওইখানে নোটগুলো শেয়ার করতে পারো চাইলে। নোট যদি শেয়ার করো তাহলে এটার উপর একটা পুরস্কার থাকবে। তো এটা হচ্ছে একটা টুইস্ট। হ্যাঁ, তো তোমরা নোটগুলো শেয়ার করতে পারো লিমিটলেস লার্নিং ক্লাসরুমে। আমি তোমাকে লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব। তো তোমরা হচ্ছে লিঙ্কে ক্লিক করে গ্রুপে চলে যাবা, বা তুমি ফেসবুকে গিয়ে হচ্ছে লিমিটলেস লার্নিং ক্লাসরুম লিখেই পাবা। তো ভাইয়া এবার হচ্ছে ভাইয়া কোনো স্যার পড়াবে না, এতটুকু সময় নষ্ট করে আমি তোমাকে পড়াচ্ছি। তুমি বুঝতেছো, তুমি অন্য স্যারকে তুলনা করে দেখতে পারো কীভাবে পড়াচ্ছে তারা। তো আমি হচ্ছে কম্পেয়ার করার দরকার নেই। দেখো, কম্পেয়ার করার দরকার নেই, সব স্যারই তো ভালো পড়ায়, সব স্যারই ভালো পড়ায়। তবে আমি একটু ব্যস্ত দেওয়ার চেষ্টা করতেছি। সো ভেক্টর রাশি কাকে বলে পারবা, এটা তুমি লিখে নোটটা জমা দিও ফেসবুক গ্রুপে। তো লিমিটলেস লার্নিং ক্লাসরুম বললেই পেয়ে যাবা। তো আরেকটা গ্রুপ আছে যেটা SSC 26-এর জন্য একটা ডেডিকেটেড গ্রুপ থাকবে। তো ওইটাতেও দিতে পারো। তো ওইটা দেওয়ার দরকার নেই, তুমি লিমিটলেস লার্নিং ক্লাসরুম দিলেই পাবা। তো ভাইয়া আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ভাইয়া, ভেক্টর রাশি কাকে বলে লিখতে পারবা। ভেক্টর একদম ক্লিয়ার হয়েছে না ভাইয়া? অন্ধকার রাতে আমি তোমাকে খুঁজতে পেরেছি, এখন খুঁজতে পেরেছি তোমাকে পাচ্ছি না, অন্ধকার শূন্য একটা রাত। ওই রাতে তো একটা বাস দেখতে পাচ্ছি, বাসটা থেকে তুমি বলতেছো ভাই আমি 5 সেন্টিমিটার দূরে, তাহলে আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো। কোন দিকে দূরে? দক্ষিণ দিকে, উত্তর দিকে। হ্যাঁ, তাহলে আমি উত্তর দিকে গিয়ে তোমাকে বাসের ওই দিক দিয়ে গিয়ে উত্তর দিকে তোমাকে পেয়ে যাব। তো একদম সহজ না? তো ভেক্টর রাশি মানে কি, যার মান আছে এবং যার দিক আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। যে এবার গোছায় লিখে এভাবে, যে রাশির মান এবং দিক রয়েছে তাকে বলা হয় ভেক্টর। আবার স্কেলার রাশি কাকে বলে, যে রাশির মান আছে কিন্তু দিক দরকার নেই তাকে বলা হয়, শুদ্ধ এরকমই বলতে পারো, যে রাশির মান আছে তাকেই স্কেলার রাশি বলা হয়। রাশি বুঝছো? রাশি মানে কি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে বলা হয় রাশি। আর স্থিত গতি বুঝছো তো, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে ওইটা হচ্ছে স্থিতি। আর গতি কি, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে ওইটা হচ্ছে ভাইয়া গতি। তো বিভিন্ন প্রকার গতি, সরলরৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি, সরল স্পন্দন গতি, পর্যাবৃত্ত গতি, এতগুলো গতি পড়লাম। তো বুঝছো তো, সবগুলো নোট করে ফেলবা এবং ক্লাসগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবা। তো সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। পরবর্তী লেকচার 2 দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অবশ্যই। তো প্লেলিস্ট আকারে সাজানো থাকবে। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেস্ট অফ লাক।